আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা। সেনাবাহিনীও ডক্টর ইউনূসকে ছেড়ে যাচ্ছে, এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম। এখন চূড়ান্তভাবে সেনাবাহিনী ইউনূস সরকারের অপশাসনের ভাগীদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে। এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না। ইউনূসের দিন তাহলে কি সত্যিই ফুরিয়ে আসছে? এসবই থাকছে আজকের আলোচনা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যে সরকারের প্রতি সেনাবাহিনী 1 বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল, এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে। এমন সংকেত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। 3 বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর, যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না, সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক। কিন্তু তারও আগে চট্টগ্রামে এই 3 বাহিনী প্রধানের যে বৈঠকটি হয়, সেখানেই ইউনূস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয়, এটি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল, এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়েই ডক্টর ইউনূসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না। একই সঙ্গে ইউনূসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগীদার নয়। 3 বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত, কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি। 3 বাহিনী প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন 3টি স্পষ্ট অবস্থান। 1, অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয়, এটা 2। এবং 3 নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না। এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এক ধরনের সতর্কবাণী ছিল। কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয়। প্রেস উইং এর বা প্রোপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ। অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন। এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? এই বিতর্কই তো শুরু হয়েছে। কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল। এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না, বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে, এটা মানে সত্য নয়। বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল, তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে, সেটার ইঙ্গিত বহন করে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে তা নতুন করে বলার তো দরকার নেই। আমি সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। দেখুন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে। রশিদ দোস্তাম, তারপরে মোল্লা মাসুদ, এই ধরনের বাহিনী গড়ে উঠবে। বাংলাদেশও তাই হয়েছে। খুলনায় হুমা বাহিনী হয়েছে, রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী, নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী, ফারুক এবং তোতলা বাহিনী। এরা প্রত্যেকে নিজেদের এলাকায় খুন, অপহরণ, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায়, নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি। উপরন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র। আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার কাছে তো AK-47 আছে। মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার কাছে আছে, এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে। এবং সেই অস্ত্র তারা কি এমনি এমনি রেখে দিয়েছে? এসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে, এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে। তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে, অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি, শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে। এই অস্বীকারই প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারই করেনি। বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে। তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল। বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাদেরকে দেওয়া হয় তল্লাশি, আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে, কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয়। কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে। সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার এখতিয়ার নেই, এটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার নীরব। এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ। এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে, বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে, যে কথা আগে বললাম। খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির, রাতের শহর ফাঁকা। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি যাই থাকুক, বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে, আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে। সরকার তখন কি বলবে? নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে একটা বিপরীতমুখী পদক্ষেপ হয়ে গেল, তাই না? কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখছিল। আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে, তখনই তারা মাঠ থেকে 50 ভাগ উঠিয়ে নিল, আর বাকি 50 ভাগ উঠিয়ে নেবে। চিন্তা করার কোনো কারণ নেই। তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল। এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা, অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া। সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার, কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে। সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে, তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে। ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ, যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই। অর্থাৎ ইউনূস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো, কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না। তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে, নতুবা নয়। অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর। এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয়, বরং দেশি বিদেশি অনেকেরই। এবং আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনূস সরকার এই কথা স্পষ্ট বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি, না হলে নাই। এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ। কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল, তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে, সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে। এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে। তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি, কোন দিকে আগাচ্ছি। আর এরকম ভাবে যদি চলতে থাকে, যেটা চলছে, সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার যদি একতরফা নির্বাচনের পথে এগোয়, তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে। আমরা যে বারবার গৃহযুদ্ধের কথা বলছিলাম, সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে। কারণ সন্ত্রাসী, জঙ্গি, অরাজনৈতিক শক্তিগুলো এমন শূন্যস্থানই খোঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী নাই। সেনাবাহিনীর উপস্থিতি এখন অর্ধেক হয়েছে, আর তখন শূন্য হয়ে যাবে যে কোনো সময়, এবং তারপরে তারা রাষ্ট্রকে দখল করবে। রাষ্ট্র জঙ্গি, অপরাধী এদের দখলে চলে যাবে। আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে, হয় ক্ষমতা ছাড়ুন, না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন। ইউনূস এই কথা শুনবে কি শুনবে না, আগামী 2-3 দিনের মধ্যেই বোঝা যাবে। আমরা সাম্প্রতিক সময়ে অনেক খবর দেখছি, তার মধ্যে একটি খবর গতকাল প্রথম আলোতে দেখলাম
স্বরাষ্ট্রমন্ত্রী তার সিদ্ধান্ত জানাচ্ছেন মন্ত্রী পরিষদ বা সচিবদের সাথে আলোচনার পর, পুলিশ অফিসারদের সাথে আলোচনার পর, যে বাংলাদেশে এই মুহূর্তে ইসলামিক ক্লেরিক জাকির নায়েককে আসার পারমিশন দেবেন না। কেন দেবেন না? বলছেন তারা সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন না। তাহলে যে পাকিস্তানের বড় বড় নেতা আসতেছে, মন্ত্রী আসতেছে, পাকিস্তান থেকে সেনাবাহিনী আসতেছে, সেনাবাহিনীর 3 বাহিনীর যে সমন্বয়ক তিনি আসতেছে, তো ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। জাকির নায়েকের সমস্যা কেন বাংলাদেশে? জাকির নায়েক তো পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড যিনি জেনারেল, অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত, অথবা পাকিস্তানের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে ঘুরে বেড়াচ্ছে, চষে বেড়াচ্ছে, তাদের নিরাপত্তায় তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, এর জন্য সিকিউরিটির সমস্যাটা কি? তা আসলে আপনাদেরকে আসল কথাটা জানা দরকার। মূল কথাটা হচ্ছে জাকির নায়েককে ভারতে তাকে ক্রিমিনাল হিসেবে ডিক্লারেশন দিয়েছে। বলছে সে ভারতের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের নাগরিক হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে তার ষড়যন্ত্র আছে এবং সে উগ্রপন্থাকে ভারতে উস্কানি দিচ্ছে এবং পৃথিবীর নানা প্রান্তের জঙ্গি এবং মৌলবাদী গোষ্ঠীর সাথে তার কানেকশন আছে, সেই জন্য তার জন্য ভারতে বিচার হবে। তাই তিনি এখন আর ভারতে যেতে পারেন না, মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আশ্রয় গ্রহণ করেছেন, সেখানেই থাকেন। এখন আমরা বিশ্বাস করি যে কোনো মানুষের তার নিজের দেশে থাকার এবং যাওয়ার রাইট থাকা উচিত। তবে আইন যদি তাকে বিচার দেয়, শাস্তি দেয়, সেটা দিতে পারে, সেটা ভিন্ন কথা। আমরা আশা করি যে কোনো মানুষের ফেয়ার ট্রায়াল পাওয়ার একটা রাইট আছে। এখন জাকির নায়েককে বাংলাদেশে আগ্রহ করে যারা দাওয়াত দিলেন, যারা নিয়ে আসতে চাইলেন, তারা কারা? তারা তো পাকিস্তানের সেই পেতার তারাই, তাই না? 1971 সালে যারা এই বাংলাদেশে নারীকে ধর্ষণ করেছে, 1 কোটি মানুষকে বিতাড়ন করেছে, 30 লাখ শহীদের জীবন শেষ করে দিয়েছে, এই বাংলাদেশটাকে 9 মাস যুদ্ধে আল বদর, রাজাকার, আল শামস, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ এই বাংলাদেশে কবর রচনা করেছে। সেই তারাই কিন্তু এখন এই জাকির নায়েককে বাংলাদেশে আইনা একটা শোডাউন করতে যাচ্ছেন। এই যে মাওলানা ইব্রাহিম, ওই কোন আফসারি, ওই নিজামি, এইরকম যারা যারা আছে, তারাই কিন্তু তাকে আনতে চেয়েছিলেন। আনতে গিয়ে হোঁচট খেলেন। কেন? কারণটি হচ্ছে ভারত উষ্মা প্রকাশ করেছিল প্রথমে, পরবর্তীতে ভারত ডক্টর ইউনূসের কাছে একটি ক্লিয়ার মেসেজ দিয়েছেন। মেসেজটি কি? মেসেজটি হচ্ছে যে বাংলাদেশে এই নিষিদ্ধ ব্যক্তি আসুক, তারা চায় না। এখন বাংলাদেশের নেতারা বলছেন, অনেকেই বলতে শুনেছি, শেখ হাসিনা যদি বাংলাদেশে বিচার এড়িয়ে ইন্ডিয়াতে থাকতে পারে, তাহলে জাকির নায়েক পারবে না কেন? হ্যাঁ পারবে, আনেন, দেখি আপনার ক্ষমতা। তো সরকারের এই অবস্থানটাকে ভারতের আর্মির দপ্তর থেকে বাংলাদেশের আর্মির দপ্তরকে জানিয়ে দিয়েছে যে যদি জাকির নায়েক বাংলাদেশে আসে, তাহলে সার্জিক্যাল স্ট্রাইক করে যেভাবে পাকিস্তানকে নাস্তে নাবুদ করে দিয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশ থেকে এই জাকির নায়েককে তারা সার্জিক্যাল স্ট্রাইকের মতো করে বাংলাদেশে আইসা, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইকম্যান মানে হিটলারের এক সহযোগী, আমেরিকা মানে জার্মানি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল ওই আর্জেন্টিনাতে। তো ইসরায়েলি বাহিনী একটা হেলিকপ্টার নিয়ে, গুপ্তচর বাহিনী মোসাদ, সেখানে গিয়ে আইকম্যান কি করেছিল, তার চেহারা প্লাস্টিক সার্জারি করে বদলায় ফেলছিল, তাকে যেন চিনতে না পারে, কিন্তু গোয়েন্দারা ঠিকই তাকে চিনেছে। তারপরে এই আইকম্যানকে ওখান থেকে জোর করে ধরে হেলিকপ্টারে করে নিয়ে এসছে, আর্জেন্টিনা কিছুই করতে পারেনি। ঠিক তেমনিভাবে এই ভারতীয় বাহিনী বাংলাদেশ বাহিনীকে একটি খবর পাঠিয়েছে যে যদি উনি আসে, তাকে যদি তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসো, আমরা তাকে বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ধরে নিয়ে আসবো, দেখি তোমরা আমাকে ঠেকাও। এই কথা শোনার পর সেনাবাহিনী নড়ে চড়ে বসলো। সেনাবাহিনী দ্রুত ডক্টর ইউনূসের কাছে খবর পাঠাইলো যে স্যার,
আমরা কিছুই করতে পারবো না, ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা বাংলাদেশ আরও 1000 বছরে অর্জন করবে না। সুতরাং এই মুহূর্তে আমরা কি ভারতের সাথে এই কনফ্রন্টেশনে যাব, নাকি জাকির নায়েককে নিষেধ করব? তখন ডক্টর ইউনূস তার সেলা, ওই যে আমাদের সেনাবাহিনীর থেকে অবসর পাওয়া মেজর জেনারেল নাকি কর্নেল, এই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি করলেন, তিনি একটি মিটিং করলেন, রাজনীতিবিদদেরকে নিয়ে মিটিং না, কিন্তু এই মিটিংটা করলেন সিকিউরিটি অফিসার, মানে পুলিশ এবং তার সচিবদেরকে নিয়ে। তারা ওই মিটিংয়ে বলে দিলেন যে এই মুহূর্তে সিকিউরিটি রিজনে, নিরাপত্তার স্বার্থে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে যেই রাজাকার, যেই আলবদর, যেই মৌলবাদী গোষ্ঠী, যে সাম্প্রদায়িক গোষ্ঠী সারা পৃথিবীতে মৌলবাদ চড়ায়, জঙ্গিবাদ চড়ায়, তারা যারা আফগানিস্তানে যায় যুদ্ধ করে, সিরিয়াতে আইএসের সাথে সিরিয়াতে যায় আইএসে যোগ দেয়, তাদেরকে, অথবা তেহরিকে তালেবান সেখানে যায় যুদ্ধ করে মারা যায়, তারাই কিন্তু জাকির নায়েককে বাংলাদেশে আনার পায়তারা করেছিল। আর এই পায়তারার পিছনে সরকারকে ভারত একটি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে। এখন দেখেন ভারত এই মেসেজ কেন দিতে পারল। ভারতের সাথে যখনই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যখন একটি চুক্তি হয়ে গেল আমেরিকার, ওই চুক্তিটি হওয়ার পরে, চুক্তিটি কি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, ভারতের ওই চুক্তির একটি ক্লজে রয়েছে ভারত যেই সব ব্যক্তি এবং রাষ্ট্রকে স্থানকে তাদের রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য, তাদের মানে নিরাপত্তার জন্য হুমকি মনে করে, সেই সব ক্ষেত্রে ভারত অন্য পক্ষকে, আমেরিকা অন্য পক্ষকে সহযোগিতা করবে না, বরং ভারতের সাথে কোঅপারেট করবে, যাতে ভারত তার নিরাপত্তার ইস্যুটাকে রিলিঙ্গুইশ করতে পারে। সেই জন্য ভারত সেই শক্তিতে বলবান হয়ে, সেই বলে বলবান হয়ে ভারত এই নোটটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পাঠায়। সেনাবাহিনী ডক্টর ইউনূসকে দেয়, ইউনূস তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়, নিজে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই ইসলামিক ক্লেরিক বাংলাদেশে আসা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। তার মানে যারা নির্বাচনের আগে জাকির নায়েককে এনে বাংলাদেশে একটু নির্বাচনী প্রচারণা করতে চেয়েছিলেন, তারা আর সেটা পারেননি। তবে আমি শুনেছি কাজী ইব্রাহিম ইনি বলেছিলেন যে সরকারি কোনো নিরাপত্তার দরকার নাই, তার নাকি জিন বাহিনী আছে, সেই জিন বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। তো এই জিন বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার যে নিশ্চয়তা তিনি দিতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস তার পরিষদবর্গ সেটার উপরে সন্তুষ্ট ছিলেন না, এবং তারা মনে করেছেন কাজী ইব্রাহিমের এইসব ভুয়া জিন দিয়ে কোনোভাবে জাকির নায়েককে এই বাংলার জমিনে রক্ষা করা সম্ভব হবে না। ভারতীয় বাহিনী জোর করে হেলিকপ্টারে করে তুলে নিয়ে ভারতে তাকে বিচারের সম্মুখীন করবে। এখন আপনারা যারা বলেন যে ইন্ডিয়াতে শেখ হাসিনা কেন, আমরা তাকেও চাই ফেরত, যান হেলিকপ্টারে করে নিয়ে আসেন দেখি ভারতের থেকে। আপনাদের যদি সাহস থাকে ভারতকে বলেন যে তুমি আমাদেরকে দিয়ে দাও, না দিলে আমরা ভারতে গিয়ে হামলা করে শেখ হাসিনাকে নিয়ে আসবো। বলেন দেখি, আওয়ামী লীগের অসংখ্য নেতা কলকাতায় আছে, এই যে আমাদের বর্ডার থেকে বেশি দূরে না, দেখি নিয়ে আসেন। অথবা আপনারা বলেন ভারতকে দিয়ে দিতে, দেখি ভারত আপনাদের কথা শুনে কিনা, না আপনারা ভারতের কথা শোনেন। তার মানে কি, আপনারা এখন বুঝতে শিখেছেন, ডক্টর ইউনূস এখন বুঝতে শিখেছে যে ভারতকে বাদ দিয়ে এই দেশে কোনো প্ল্যান কার্যকরভাবে আগাবে না। ভারতের অসহযোগিতার কারণে অসংখ্য লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কারণ ক্যান্সার হলে উন্নত বিশ্বে 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা খরচ হয়, কিন্তু ভারতে 10 লাখ 20 লাখ টাকা দিয়েও এইসব চিকিৎসা করানো যায় এবং ক্রেডিবলি করানো যায়। অসংখ্য মানুষ ভারতে চিকিৎসা করে বেঁচে আছে। তাই ভারত যখন আজকে ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে, অনেক মানুষের পক্ষেই ভারতে যাওয়া কঠিন হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য অনেকের ধস নেমে গেছে। তাই এই অবস্থায় বাংলাদেশ যে কতটা ভারত নির্ভর এবং ভারতকে বাংলাদেশের কতটা দরকার এটা বোঝেন। সাম্প্রতিক এক মৌলানারে বলতে শুনলাম যে করাচি বন্দর ব্যবহার করব। ওই হারামজাদার ভৌগোলিকতা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। বাংলাদেশের এই আমাদের যে চিটাগং বন্দর থেকে করাচি বন্দরের দূরত্ব 2000 মাইল। এই 2000 মাইলে দূরে কিভাবে এখান থেকে ওখানে যেতে লাগে 5 দিন। এই 5 দিন
যদি করাচি বন্দরে যেতে লাগে এই 5 দিনের যে খরচ, এই খরচ 1 কেজি চালের দামের চাইতে বেশি। তাহলে চাল যে আনা বা ডাল আনা, এটা আনা সেটা আনা, আমাদের জন্য কোনটা সহজ, আমাদের মানুষের জন্য কোনটা সহজ, এই জিনিসটা একটু হিসাবে নিলে এই মৌলানারা আসলে ভুল করতো না। মৌলানারা তো আসলে এই মানে জ্ঞানের যে লিমিট, তাদের এই লিমিটের কারণেই তারা আসলে ধরা খেয়ে গেছে। তারা কি জানি জিন দিয়ে কাজ করা ফেলে, অমুক দিয়ে কাজ করে ফেলে। আরেক মৌলানা বলছিল না, আমেরিকার বড় বড় যে ব্রিজগুলো, ওগুলো নাকি জিন দিয়া করেছিল। যাক, কথা বাড়াবো না, মূল কথা একটাই, এই ভিডিওটা ছোট পরিসরে করতে চেয়েছিলাম এই কারণে যে বাংলাদেশে জাকির নায়েক আসছে না। মূল কারণ ইন্ডিয়া বলে দিছে আসলে ধরে নিয়ে যাবে, সেই জন্য জাকির নায়েকের আসা বন্ধ। আপনারা যারা জাকির নায়েকের উত্তরসূরি তারা হাহাকার করতে পারবেন, কিন্তু কিছুতেই কিছু হবে না। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।